থেকে আসলেন? কি আপনি কোনো কিছু না করে বাড়ির ভিতরে ঢুকলেন কেন? বাইরে একটু উঠে নাও না। পানি পানি পানি। বেটা সাহস কত, আবার পানি চাইতেছে। উঠান যান। আরে বাবা চিৎকার করছেন কেন? বিপদে পড়েছি বলে তো এই বাসায় ঢুকলাম আমি। বাহাদুর চুপ। আপনি নিজে বাঁচার জন্য আমার এই বাড়িতে ঢুকে আমাদের সবাইকে বিপদের মুখে ফেলে দিচ্ছেন। ঠিক এই মুহূর্তে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বাইরে গেলে তো ওরা আমাকে মেরে ফেলতে পারে। আপনি নিশ্চয় চাইবেন আমি মারা যাই? আপনি যে আমাদের মেরে ফেলবেন না তার কি গ্যারান্টি আছে? চেনা নেই জানা নেই অপরিচিত একজন মানুষকে রাতের বেলা আশ্রয় দেওয়ার তো প্রশ্নই আসে না। আপনি বের হয়ে যান। আচ্ছা মেনে নিচ্ছে আমি অপরিচিত মানুষ। আপনি একটা কাজ করুন না, থানায় রিপোর্ট করেন, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। আপাতত আমাকে এক গ্লাস পানি খাওয়ান প্লিজ। বাহাদুর যাও পানি নিয়ে আসো। আম্মু তোমার সাথে কথা বলার আমার কোনো মোড নেই এখন। আমি মোটেও পাগলামি করছি না আম্মু। আমি তোমাদের সৌরভকে বুঝিয়ে দিতে চাই কোনটাকে প্রেম বলে। আপনার পানি খাওয়া শেষ হয়েছে? শেষ হলে এবার আসতে পারেন। আকাশে মেঘ ডাকছে, বাইরে ওই গুন্ডাগুলো অপেক্ষা করছে। এরকম পরিস্থিতিতে একজন অসহায় মানুষকে বাড়ি থেকে বের করে দিতে আপনার মায়া লাগছে না? না, একদমই হচ্ছে না। কারণ আপনি সুস্থ স্বাভাবিক একজন মানুষ। অসুস্থ হলে একটা কথা ছিল। শুনুন, আর কোনো আর্গুমেন্টে আমি যেতে চাই না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই সুন্দর পৃথিবীটাকে পরীক্ষাগার না বানিয়ে সুন্দর মন দিয়ে দেখুন, দেখবেন পৃথিবীটা কত সুন্দর। আপনি ঠিক এই মুহূর্তে নিজেকে যেমন পরীক্ষার মধ্যে ফেলে রেখেছেন, আমাকেও ঠিক পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। আসি। বাহাদুর, উনি চলে গেলে গেটে তালা মেরে রাখবে। আবামনি তাড়াতাড়ি এদিকে আসেন। কি হয়েছে? চাকু মারছে। ও মাই গড, অনেক ব্লিডিং হচ্ছে তো। আচ্ছা ঘরে নিয়ে চলো। হ্যালো আঙ্কেল। জি এখন আর রক্ত ঝরছে না, আমি ব্যান্ডেজ করে দিয়েছি। খুব ভালো। কিন্তু আঙ্কেল ওকে দেখে খুব আতঙ্কগ্রস্ত মনে হচ্ছে। আচ্ছা আমি কি কোনো মেডিসিন দেব? শোনো, এখন একটা পেন কিলার খাইয়ে দিও, আর তোমাকে যে ঘুমের ট্যাবলেটটা দিয়েছি ওটাও দিয়ে দিও, আর সাথে কিন্তু অবশ্যই গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপনি শুধু শুধু টেনশন করছেন। আমি একদম ঠিক আছি। আপনি একদম চুপচাপ থাকুন। আসমা, এক গ্লাস দুধ গরম করে নিয়ে আসো। আর তুমি দেখবে গেটের ভিতরে একটা লোক যেন না ঢুকতে পারে, ঠিক আছে? গেটের তালা মেরে আসো। যাও, আপনি চুপচাপ রয়েছেন, আমি এক্ষুনি আসছি। এখন কেমন লাগছে? আপনি শুধু শুধু টেনশনটা নিচ্ছেন। আমার মনে দুধ দুধে সুগার দিয়েছো? জি আপা। নিন, দুধটা খেয়ে নিন। পরে খাচ্ছি। কিন্তু আপনাকে ওষুধ খেতে হবে, না খেলে কিন্তু উইক হয়ে যাবেন আপনি। আপনি শুধু শুধু চাপ নিচ্ছেন। আসমা তুমি যাও। বাড়িতে চাপ নেওয়ার মতো ঘটনা ঘটলে তো চাপ একটু নিতেই হবে। এবার আপনি আমাকে বলুন, আপনি কে, কেন এখানে এসেছেন? আমি একজন চিত্রশিল্পী। ওই যে ওদিকটায় জঙ্গলের নিরিবিলি আমি ছবি আঁকছিলাম, হঠাৎ দেখি
কয়েকজন সন্ত্রাসী আমার উপর অ্যাটাক করে। জীবন বাঁচাতে আমিও খুব জোরে আঘাত করি, আর একজনের খুব বড়সড় আঘাত লেগে যায়। তারপর ওরা খেপে ওঠে। এখন ওরা আমাকে মারতে খুঁজছে আমাকে। আপামনি, ওরা তো হাবিবের লোক। ভাইজান তো একজনকে হাসপাতালে পাঠাই দিছে। ঠিক আছে, তুমি যাও। আর শোনো, ওরা যদি আবার আসে তাহলে তুমি বলে দিবে ইনি আমার ফ্রেন্ড, ঠিক আছে? ওকে। আমি আপনাকে আসলে ভুল বুঝেছিলাম। আপনি আসলে একজন ভালো মানুষ। অসহায় মানুষের পাশে দাঁড়ানো তো আপনার স্বভাব। আমি বরং আপনার সাথে যা হওয়ার হয়েছে, বাকি কথা কাল সকালে হবে। আর আপনার উপর অনেক ধকল গিয়েছে, আপনার রেস্ট দরকার, ডিনার করতে হবে। ও আরেকটা কথা, বাহাদুর আপনার টেক কেয়ার করবে, ঠিক আছে? আসুন। আমার মন বলছিল যে তুমি আজকে আমাকে ফোন করবেই। হঠাৎ তোমার মন আমাকে নিয়ে ভাবা শুরু করলো কেন? আমার মন তোমাকে নিয়ে সবসময় ভাবেনি না, কিন্তু তুমি সেটা বুঝতে পারো না। আচ্ছা, আপাতত আমি তোমার সাথে এসব ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছি না। সময় বলে দেবে তোমার আমার ডেস্টিনেশন কি। ঠিক আছে, আমি সেটার জন্য অপেক্ষা করব। আচ্ছা, এবার বলো কেন ফোন করেছো? আই নিড ইউর হেল্প। কাল রাতে বৃষ্টির সময় আমার বাসার সামনে একটা ছেলে তোমার ওই ছেলেটার জন্য আমি কি করব শুনি? যেহেতু আব্বু আম্মু দেশেরই, সেহেতু তোমাকে সবকিছু করতে হবে। ইটস ইওর ডিউটি। আর হাবিবের ছেলেগুলো এখনো আমাদের গেটের বাইরে দাঁড়িয়ে আছে। হাবিব তো একটা বাজে ছেলে, সে আমার কথা নাও শুনতে পারে। আর তোমার বাসায় যে ছেলেটা, সে নিশ্চয়ই ভালো ছেলে নাও হতে পারে। তা সেই ছেলেটার জন্য আমি কেন করব? দেখো সৌরভ, নীরো একজন আর্টিস্ট, আর এটাই আমার কাছে তার বড় পরিচয়। আমি এর বেশি কিছু জানতে চাই না। আর আমি এটাও চাই না যে আমার বাড়ি থেকে বের হয়ে যাওয়া কোনো ছেলের গায়ে কেউ আঘাত করুক। আমি যা বলেছি তুমি তাই করো, তা না হলে কিন্তু আমি আব্বুকে বলতে বাধ্য হব। প্লিজ, স্যারকে ফোন করার কোনো প্রয়োজন নেই। আমি হাবিবের সাথে কথা বলার চেষ্টা করছি, ঠিক আছে? আপামনি, পোলাউনগুলো তো এখনো যায় নাই। আমি কি থানায় ফোন করব? না না, এখনই কিছু করার দরকার নেই। তুমি শুধু খেয়াল রাখবে ওরা যেন গেটের ভিতরে ঢুকতে না পারে, ঠিক আছে? আমি আপনাকে খুব টেনশনের মধ্যে ফেলে দিয়েছি, তাই না? আপনি এখন কেমন আছেন সেটা বলুন। আমি বাহাদুরের কাছে সব শুনেছি। বিশ্বাস করুন, আমি আপনাকে এত ঝামেলা ফেলতে চাইনি। নিজেকে এখন খুব অপরাধী মনে হচ্ছে। আমি বরং চলে যাই, যা হবার সেটা দেখা যাবে। একজন আহত মানুষকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া কি মানুষের কাজ? আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি। এখন আর আপনি আমাকে ভয় পাচ্ছেন না? আপনাকে ভয় পাওয়ার তো কোনো কারণ দেখছি না। তাছাড়া আপনি নিজেই তো একজন বিপদগ্রস্ত মানুষকে অন্য মানুষকে বিপদে ফেলতে পারে না? পারেনি না, একটু বেশিই পারে। আচ্ছা ভাবুন তো, আমি যদি এখন আপনাদের তিনজনকে জিম্মি করলাম, আর বাড়ি দাঁড়ানো মানুষগুলো আমার, তাহলে খুব ভালোই হতো। আমার জীবনটা বড়ই একঘেয়া। ভেবেছিলাম সৌরভের সাথে একটা মধুর সম্পর্ক করে সারাটা জীবন পার করে দিব, কিন্তু সেই সৌরভ আমার আরো অনেক বেশি অর্থবিত্তের দিকে ঠেলে দিয়েছে। আচ্ছা বলুন তো, ওরা কি সত্যি আপনার লোক? আরে না না, আপনাকে ভয় দেখানোর জন্য কথাগুলো বলেছিলাম। আপনি তো আমার থেকে সাহসী। ইনফ্যাক্ট আপনার জীবন দর্শনও সুন্দর। অর্থবিত্ত আপনাকে একঘেয়ে করে ফেলেছে। আচ্ছা, আপনি কি সত্যি এসব থেকে মুক্তি চান? আমার আর এসব ভালো লাগে না। বিশ্বাস করুন, কাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত আপনাকে নিয়ে ব্যস্ত থেকে আমার খুব ভালো লেগেছে। এটাকে আপনি ভালো সময় বলছেন? তার মানে আমি একটা গোছানো পৃথিবী পেয়েছি, কিন্তু কৃত্রিমতায় ভরপুর। সেখানে কোনো জীবন নেই। এটা তুমি কি কইতাছো রহিম মিয়া? তুমি
যখন যা চাইছো আমি তখন তোমাক তাই দিছি, আর তুমি সে তুমি আর বাহাদুর ভাইকে লইয়া আর একটাও বাজে কথা কইবা না বলতাছি। শোনো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তুমি আর আমাকে একবারও বিরক্ত করবা না। তুমি ফোন রাখো, ফোন রাখো কইতাছি। এই রহিম মিয়াকে আপনি চেনেন? চেনেন না, অথচ যার উপর আপনার জীবনে অনেক কিছু নির্ভর করে সে আসমা, তার জীবন সম্পর্কে আপনি কতটুকু জানেন? জানার জন্য বিদেশ যেতে হয় না, জীবনের কাছে যেতে হয়। আপা মনে টেবিলে খাওয়ান দিয়েছি, আপনারা খেলাম। ঠিক আছে, তুমি যাও, আমরা আসছি। দেখেছেন ও আপনার সামনে এসে কতটা সহজ স্বাভাবিক, কিন্তু ও আসলে স্বাভাবিক নেই, ওর ভেতরে তোলপাড় চলছে। এটাই জীবন। সত্যি আপনার ভাবনাগুলো খুব পরিষ্কার। চলুন, খেতে খেতে কথা হবে। আসো। আমি তোমার মতো শিল্পী না, কখনোই আঁকতে পারিনি। তবে মন খুব বেশি খারাপ থাকলে রং তুলি আর ক্যানভাস নিয়ে বসে পড়ি। ছোটবেলার অভ্যাস, বাবা শিখিয়েছে। ওরা তো চলে গেছে, এবার যে যাওয়ার অনুমতি দিতে হয়। এই ছুরিটা ওখানে পাওয়া গেছে, তার মানে এটা করা ছাড়া আমার আর কিছু করার ছিল না নীলা। আমি এটা করতে বাধ্য হয়েছে জীবন বাঁচানোর জন্য। নিজে নিজেকে ক্ষত করে জোরপূর্বক অতিথি হয়েছিল, তাই আমার 2টা দিন খুব ভালো কেটেছে, আনন্দে কেটেছে। এখন আমার অনুরোধে আরেকটা দিনকে থাকা যায় না। প্লিজ না করো না। ক্ষণিকের এই ভালো লাগা কিন্তু দীর্ঘস্থায়ী যন্ত্রণা উপহার দিতে পারে। জন্ম থেকেই তো যন্ত্রণা আর ভালো লাগার দোলনায় দুলছি, সবারই একই অবস্থা। তবে ভয় কিসে নতুন যন্ত্রণা আর ভালো লাগাকে? তোমার মতো তো সাহস আমার নেই নীলা। যন্ত্রণাকে অনেক ভয় পাই আমি। কালকে আমাকে একটা আমি উপহার দিয়ে যেতে হবে। কি পারবে না আমাকে আঁকতে? ঠিক আছে, কিন্তু ভয় হচ্ছে। আমার মনে হয় আমরা এক অদৃশ্য সূত্রে আটকে যাচ্ছি না। আটকা পড়লে সমস্যার তো কিছু দেখছি না, আমি বরং খুব খুশি হব। নিলয়, শিল্পীর চোখে ভালোবাসে কি? শিল্পীর চোখে ভালোবাসা ভালোবাসা হলো একটা শিল্প, যেটা লোকচক্ষুর আড়ালে জন্ম নেয়। অনেকটা শিল্পীর বুকের মধ্যে জন্ম নেয়া প্রসব বেদনার মতো।
আচ্ছা হয়েছে, এখন চুপচাপ বসে থাকো, ছবিটা শেষ করি। শেষ। চোখ বন্ধ। সৌরভ ঠিক এই ভালোবাসার কথাই বলছিল। আমি তখন বিশ্বাস করিনি, এখন করছি। আমি তোমাকে ভালোবাসি সৌরভ, বিশ্বাস করো। বাবার মুখে তোমার কথা শুনতে শুনতে আমি আমার নিজের অজান্তে তোমাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি। নীলা, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? বিয়ে করব বলেই তো আমি তোমাকে ভালোবাসি। আমার জন্য তুমি তোমার বাবার আভিজাত্য ছাড়তে পারবে? বিলাসিতা ছেড়ে মধ্যবিত্ত জীবনে আসতে পারবে? আমি বুঝতে পারছি না, আমার ভালোবাসার মধ্যে তুমি এসব কিছু কেন টানছো? টেনে আনছি এই জন্য যে ভালোবাসার মধ্যে সবকিছুই থাকে। তুমি যাকে ভালোবাসবে তার জন্য সবকিছু ছাড়তে প্রস্তুত থাকতে হবে। তোমার মধ্যে কিন্তু আমার জন্য কোনো ভালোবাসা নেই, আছে শুধু এক ধরনের মোহ। তুমি আমাকে তোমার দখলে নিতে চাও। হ্যাঁ চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। সেটাও তুমি তোমার শিল্পপতি বাবার মতো করে, সত্যিকারের ভালোবাসার মতো করে নয়। যেদিন সবকিছু ছেড়ে সত্যিকারের ভালোবাসার মানুষের কাছে আসতে পারবে, তখন দেখবে পৃথিবীর সব কিছু তুচ্ছ মনে হবে, শুধু ওই মানুষটা ছাড়া, যেটা তোমার মধ্যে আমার জন্য নেই। নিলয়, এই কয়েকটা দিনে তুমি আমাকে অনেক বদলে দিয়েছো। আমার ভিতরের আভিজাত্যের অহংকারকে তুমি মেরে ফেলেছো। তোমার কিছু বলার নেই? দুজনের সামাজিক অবস্থান থেকে এটা কি সম্ভব নীলা? ভালোবাসার কাছে অসম্ভব বলে কিছু নেই। বলাটা যত সহজ, করাটা তার থেকেও কঠিন। তোমার বাবার বিত্ত বৈভব আবার মাঝখানে এসে বলবে না তো এই সম্পর্ক সম্ভব না। ভেঙে দেবো আমি সেই বাধা, যদি তুমি আমার পাশে থাকো। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। ধন্যবাদ তোমাকে আমাদের আমাদের প্রেমের প্রথম উপহারটা দেওয়ার জন্য। আমার উপহারটা কোথায়? এই যে আমার হাতটা ধরো, তোমার বুকের মাঝখানে আমার এই মুখটাকে ভালোবাসার ফ্রেম বেঁধে রাখো। এটাই হবে তোমার উপহার। নীলা, সরি, আমি তোমার আগের ফোনটা ধরতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। শোনো সৌরভ, তুমি ঠিক। তুমি কোন বিষয়ের কথা বলছো? ভালোবাসার বিষয়। নীলা, এইসব বিষয়ে কথা বলা বাদ দাও। তার মানে তুমি? আমি তো কিছুই না, নাথিং। শুধুমাত্র আমি অপেক্ষা করছিলাম। কার জন্য? ম্যাডাম কাল ফিরবে তো, ম্যাডামকে নিয়ে আমি কাল বিকালে বাংলোতে আসছি, ঠিক আছে? নীলা, আরে তুমি এসো এসো এসো, ভিতরে এসো, আসো বসো। এই প্রথম তুমি আমার রুমে আসলে। জানো, আমি সৌরভকে সবকিছু বলে দিয়েছি। তোমার
চোখের সামনে তর্ক করছো। এই জন্যই তোমাদের এই জেনারেশনটাকে আমি ঘৃণা করি। ম্যাম, আমি আপনাকে আবার বলছি, আমি কাজটা করিনি। কেউ একজন আমার ফেসবুকটা হ্যাক করে আপনার সঙ্গে এই ফাজলামোটা করেছে। তুমি আমাকে হ্যাক শেখাতে আসছো? এইসব করেই তোমরা মেয়েদেরকে ব্ল্যাকমেল করো, আর তোমাদের হাত থেকে মেয়েদেরকে বাঁচাবার জন্য আমার এই সংগঠন। আমি তোমাকে পুলিশে দিতে পারি। পুলিশে তো দেবেন। আপনাদের মতো বিত্তবান মানুষের ওয়াইফদের চরিত্র তো এটাই, কোনো কিছু না বুঝে বিবেচনা না করে আপনারা ভয় দেখান। ভয় না দেখে একটা কাজ করুন, পুলিশ ডেকে এনে ধরিয়ে দিন আমাদেরকে। এই জাহানারা খানকে তুমি চোখ রাখাচ্ছ? ওই যে বললাম, এটাই আপনাদের স্বভাব। টাকার গরমে আপনারা যা খুশি তা করতে পারেন। আমরা একজন আরেকজনকে চিনি না, আপনি আমার ফেসবুকে অ্যাড ছিলেন, লোক পাঠিয়ে আপনি আমাকে তুলে নিয়ে আসলেন। আমি আপনাকে আবার বলছি, আমি আপনাকে প্রেমের প্রস্তাব দেইনি, খারাপ ছবি পাঠাইনি। কে বা কারা ফাইসলামি করে আপনার সঙ্গে তা করেছে, তবু আপনি আমার কথা বিশ্বাস করছেন না। ভেবেছিলাম ডেকে এনে একটু সাবধান করব, কিন্তু তুমি যে বেয়াদব, তোমার শাস্তি হওয়া দরকার। শিল্পপতির স্বামীর টাকা দিয়ে দাদাবা প্রতিষ্ঠান করেছেন আমার মতো নিরীহ ছেলেদেরকে ধ্বংস করার জন্য। যদি এতটাই ক্ষমতা থাকে, তাহলে যারা আসলে খারাপ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন না। সেটা তো করবেন না, কারণ তারা তো আপনাদেরই সৃষ্টি। এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে চলে যাও। তোমার সাথে আমার আইনের মাধ্যমে দেখা হবে। গো। আমার মা, জানো আমার বাবাও না তোমার মতো চিত্রশিল্পী ছিলেন। আর নীলা, আমার আমার কাল সকালে যেতে হবে, বুঝছো? কি বলছো তুমি? তোমাকে কে যেতে দিচ্ছে? হ্যাঁ, আমি তোমাকে যেতে দিলে তো? শোনো, কালকে মা আর সৌরভ আসবে, সবকিছু ফাইনাল হবে, ঠিকঠাক হবে, তারপর তুমি যাবে। ঠিক আছে? ক্লিয়ার? নীলা, কোনো কথা আমি শুনতে চাই না। অনেক বেজে গেছে, খেতে চলো। চলো, আসো 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 আসো। নিলয়, নিলয়, নিলয়। আপামনি, কত বেলা হয়েছে দেখছেন? সকাল থেকে কিছুই খাননি। চলেন খাই লইব। ও আপামনি, আপামনি। কি রে নীলা, কি হয়েছে মা? কি রে, কথা বলছিস না কেন? কি হয়েছে নীলা? কি হয়েছে বল, কথা বল। কথা না বলে বুঝবো কি করে সমস্যাটা কি হয়েছে? আমার নিলয়কে এনে দেব। নিলয়? ওকে তুই কোথায় পেলি? কিছুদিন আগে নীলয় এসেছিল মা। তার তার হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আমার ভিতরটাকে জাগিয়ে দিয়ে গেছে, আবার চলেও গেছে। আমি এখন জানি কিভাবে ভালোবাসতে হয়। বিশ্বাস করো, কি আমাকে সব শিখিয়ে দিয়ে গেছে। প্লিজ সৌরভ, আমার নীলয়কে এনে দাও। আমি হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি মা। মা, তোমরা আমার নীলয়কে এনে দাও। মা, নীলয়কে। নীলা, নীলা, মা, আরে সৌরভ, শিখি তুমি ডাক্তারকে ফোন করো। শিখি, শিখি। আসমা, আসমা, শিখি এদিকে আয়। আপু, কি হয়েছে?
ড্রাইভার সাহেব আপনি কোথায়? আপনি এক্ষুনি ডক্টর হুদা সাহেবের বাড়িতে যাবেন, ওনাকে নিয়ে বাংলোতে আসবেন। সবকিছু এখন ঠিকঠাকই আছে। ঘুমের ওষুধ দিয়েছি, আশা করি সারা রাত ঘুমাবে। তবে তবে কি ডক্টর? বাইরে চলুন, বলছি। কি হলো ডক্টর? আপনি চুপ করে আছেন কেন? আমার নীলামায়ের কোনো জটিল সমস্যা? প্লিজ ডক্টর, আমাদেরকে বলুন, প্রয়োজন হলে ওকে আমরা দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাবো। তাতে কতটুকু লাভ হবে আমি জানি না। ডাক্তার সাহেব, নীলার কি কোনো জটিল অসুখ হয়েছে? না না না, সেরকম কিছু না। তবে ওর যে মানসিক অবস্থা সেটা কাটিয়ে উঠতেও কিন্তু খুব সময় লাগবে। আর নীলা মামনির ক্ষেত্রে সেটা আরো প্রকট হবে। আমি ওকে ছোটবেলা থেকে চিনি, জানি। ওর মাথার ভিতরে একটা কিছু ঢুকে গেলে সহজে সেটা ফেলতে পারে না। তাহলে এখন আপনি আমাদেরকে কি করতে বলছেন? সবাই যেটা বলে আমি সেটাই বলছি। নীলয় নামের ছেলেটাকে খুঁজে বের করুন, তাহলে দেখবেন নীলা দ্রুত সুস্থ হয়ে গেছে। ওষুধগুলো যেটা লিখে দিয়েছি এনে খাইয়ে দিবেন। আর আপনি এসে আমি আরেকবার দেখছি। থ্যাংক ইউ ডক্টর। গিয়ে দিয়ে এসে ম্যাডাম, আমার মনে হয় যে স্যারকে সব কিছু জানানো উচিত। অসম্ভব। সৌরভ, তুমি কি তোমার স্যারকে মেরে ফেলতে চাইছো? নীলার এই অসুস্থতার কথা জানলে উনি নির্ঘাত আবার স্ট্রোক করবেন। কিন্তু ম্যাডাম, স্যার যদি পরে সব কিছু জেনে রাগারাগি করেন তখন? ওটা তুমি আমার উপর ছেড়ে দাও। তাহলে এখন আমরা কি করব? যেভাবেই হোক নিলয়কে খুঁজে বের করতে হবে। কিন্তু ম্যাডাম, আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আরেকটু ভেবে চিন্তে তারপর সিদ্ধান্তটা নেওয়া উচিত। সৌরভ, আমি আর তোমার স্যার আমরা দুজনেই তোমাকে ছেলের মতো জানি। তোমাদের বিয়ের ব্যাপারে সিদ্ধান্তটা আমরাই দিয়েছি। কিন্তু সৌরভ, তুমি আর নীলা তোমাদের সিদ্ধান্তে পৌঁছতে পারো না। তাই ঠিক এই মুহূর্তে আমি আমার মেয়ের পক্ষেই থাকবো। ম্যাডাম, আপনি আমাকে ভুল বলছেন। আমি শুধু বলতে চাচ্ছিলাম যে স্যার কি কখনো এইরকম অতি সাধারণ একজন চিত্রশিল্পীকে মেনে নেবেন? আমি জানি নিলয়কে না পেলে নীলা আর হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না। আমার জন্য, নীলার জন্য নিলয়কে খুঁজে বের করো প্লিজ। মন বাড়িয়ে ছুঁই তোমাকে,
হাত বাড়িয়ে ছোঁয়ার আগে মনে মনে গল্প বলা, মুখে কিছুই বলার আগে চোখে চোখে চেনা কথা হলো অনুরাগে, তাই এই আমার হৃদয়ে গান তো জাগে, তাই এই আমার হৃদয়ে গান তো জাগে। সৌরভ, নীলা কেমন আছে সৌরভ? বল না নীলা কেমন আছে, চুপ করে আছিস কেন বল। ভালো আছে, এখন ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে নাকি ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে? আমার খুব কষ্ট হচ্ছে সৌরভ, খুব কষ্ট হচ্ছে। তাহলে চল, সব কিছু ছেড়ে তোকে নীলার কাছে নিয়ে যাই, দেখবি সবাই তোকে ভালোবাসবে। আমি ম্যাডামকে বোঝাবো। একবার চল, একবারের জন্য হলে চল। এটা সম্ভব না, এটা অসম্ভব সৌরভ। আমি কোনোভাবে নীলার মায়ের মুখোমুখি দাঁড়াতে পারবো না। কেন পাগলামি করছিস? এমনও তো হতে পারে যে ম্যাডাম সবকিছু স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে, হতে পারে না? কিন্তু আমি তো মেনে নিতে পারবো না, আমি পারবো না। তুই এমন কেন করছিস? সবকিছু বোঝার পরও এমন কেন করছিস তুই? করছি কারণ যে অবস্থার দিকে যাচ্ছে তাতে সবাই আমাকেই দায়ী করবে। আমি কি জানতাম নাকি তোর ওই জাহানারা খনম আমার এই ম্যাডাম, যাকে তুই ঘৃণা করিস? আর ওই মহিলাও আমাকে সবচাইতে বেশি ঘৃণা করে। আমি সেদিন দেখেছিলাম তার চোখে। তুই যা তো এখান থেকে, আমার ভালো লাগছে না, তুই এখান থেকে যা। সব বাদ দিয়ে, সব চিন্তা বাদ দিয়ে আর একবার তুই যা না প্লিজ, যা যা। জি ম্যাডাম। হ্যালো সৌরভ, নিলয়কে খুঁজে পেয়েছো? কেন ম্যাডাম, কি হয়েছে? প্রশ্ন না করে উত্তর দাও। নিলয়কে পেয়েছো? জি ম্যাডাম। তাহলে ওকে নিয়ে আসছো না কেন? তাড়াতাড়ি ওকে নিয়ে এসো। নীলা ঘুম থেকে উঠে আবারও পাগলামি শুরু করেছে। প্লিজ তাড়াতাড়ি নিয়ে এসো। কিন্তু ম্যাডাম ওই নিলয় তো আসতে চাচ্ছে না। আসতে চাচ্ছে না? সৌরভ প্লিজ, যেভাবে হোক তুমি নিলয়কে নিয়ে এসো। কি হলো সৌরভ, কথা বলছো না কেন? হ্যালো হ্যালো। ও, বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমাকে আর কিছুই করতে হবে না, তুমি শুধু ঠিকানাটা আমাকে দাও। সৌরভ, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যালো। The phone you dialed is unreachable. The phone you dialed is unreachable. হ্যালো হ্যালো আতিক, তুমি এক কাজ করো, এক্ষুনি সৌরভের কাছ থেকে নিলয়ের ঠিকানাটা সংগ্রহ করো। হ্যাঁ, এক্ষুনি সংগ্রহ করে তুমি আমার কাছে চলে আসো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। পাগলামি করিস না মা, ছাড়ো আমাকে। বাইরে আমার জন্য নীলয় দাঁড়িয়ে আছে। নিলয়কে তুই কোথায় পেলি মা? নিলয় যদি আসে তোদের ঘরেই আসবে মা, পাগলামি করিস না। ও মা, তুমি কেন বুঝতে পারছো না? আমি নিজের চোখে জানালা দিয়ে দেখেছি নিলয় আমার জন্য বাগানে দাঁড়িয়ে আছে। ম্যাডাম, ওকে ছেড়ে দিন। কি বলছো তুমি?
মেয়েটা ঠিকই বলছে, নিলয় বাইরে দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ সৌরভ, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ম্যাডাম, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। তোমার কথাগুলো পরে শুনি। না ম্যাডাম, এক্ষুনি শুনতে হবে। কারণ নিলয়কে এখানে আমি পাঠিয়েছিলাম নীলার মধ্যে বোধ জন্ম দেওয়ার জন্য, যেটা আপনারা সবসময় চেয়েছিলেন। কিন্তু বোধ জন্ম দিতে এসে নিলয় নীলার ভালোবাসার বন্ধনে আটকে গেছে। ওরা দুদিনেই দুজন দুজনকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। আমার কাজিন, আমার বেস্ট ফ্রেন্ড। নীলয়ের যখন 5 বছর বয়স তখন ওর বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার বাবা এই নিলয়কে তার নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে বড় করে তোলে। আমার মা কখনো আমাকে নিলয়কে আলাদা করে দেখেনি। যেই নিলয় আমার মায়ের কাছে ভেরি গুড বয়, সেই নিলয় আপনার কাছে ব্যাড বয়। আমি তো কিছুই বুঝতে পারছি না, নিলয়কে আমি কেন ব্যাড বয় বলবো? সেটা আপনি নিলয়কে দেখলেই বুঝতে পারবেন। চলুন, আসুন। তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? কেন গিয়েছিলে বলো? কেন গিয়েছিলে নীলু? ভালোবাসার মানুষটাকে ফেলে কখনো কখনো পালাতে হয়। আর নাহলে কিভাবে বুঝবো সে আমাকে কতটুকু ভালোবাসে? এই যে দেখো, আমি ছিলাম না, কিন্তু তোমার সমগ্র অস্তিত্ব জুড়ে আমি ছিলাম। তুমি একটা দেখেছো সত্যিকারের ভালোবাসা কি? তুমি আমাকে বলো, তুমি আমাকে ছেড়ে আর কখনো কোথাও যাবে না? বলো। কিন্তু তোমার মা যদি আমাকে তোমার কাছ থেকে সরিয়ে দেয়? তুমি আমার মাকে চিনো না। আমার মা আমার জন্য সবকিছু করতে পারে, সবকিছু। তুমি এখনই আসো, আমি তোকে প্রমাণ করে দিই। আসো আমার সাথে। বিশ্বাস করেন ম্যাডাম, মানে আমরা দুজনের কেউই জানতাম না যে 3 বছর আগের জাহানারা খানম আপনি। আর গত 2 বছরে আপনাকে কোনো সংগঠন করতে দেখিনি। সেই দিনের পর থেকে মা একটা দিনের জন্য সংগঠনে যায়নি। মা, তুমি গত 3 বছর ধরে যাকে খুঁজছিলে সে তো এখন তোমার সামনে আছে। তুমি কেন চুপ করে আছো? কিছু বলো। তোমার বলা সেই কথাগুলো আজও আমাকে তাড়া করে বেড়ায়। সেদিন আমি আইটি ইঞ্জিনিয়ার ডেকেছিলাম প্রমাণ সংগ্রহ করে তোমার নামে মামলা করব। ইঞ্জিনিয়ার 3 দিন পরে জানালো তোমার আইডি সত্যি হ্যাক হয়েছে। তোমার ঠিকানা জানা ছিল না। তোমাকে অনেক খুঁজেছি, ফেসবুক বন্ধ করে দিয়েছো। আমার লোকজন তোমাকে যেখান থেকে ধরে এনেছিল সেখানেও তোমাকে পাওয়া যায়নি। সেই দিন ছিল মাসের 30 তারিখ। তারপর দিন আমরা দুজনে বাসা চেঞ্জ করেছিলাম। আর সেই দিনের পর থেকে আজ পর্যন্ত নিলয় কোনো ফেসবুক আইডি ব্যবহার করেনি ম্যাডাম। এখন আমি শিল্পপতি নুরুল হুদার না, চিত্রশিল্পী নুরুল হুদার বউ হয়ে গেছি। বাবা, সত্যি তুমি খুব ভালো ছেলে। আমার মেয়ের জীবনটা চেঞ্জ করে দিয়েছো। হ্যালো। হ্যাঁ,
হ্যাঁ নীলয়ের বাবা, কেমন আছো? না না না, কোনো সমস্যা নেই। শোনো, আমি তোমার মেয়ে নীলার বিয়ে ঠিক করে ফেলেছি। ছেলেটি তোমার মতনই চিত্রশিল্পী। হ্যাঁ, না না, আর কোনো দেরি করো না, তো সম্ভব দেশে চলে আসো। আমার বুকের ভিতর সুগন্ধি গোলাপ ফুটেছে নিলয়। আমি তার সুগন্ধি পাচ্ছি। আমার মনে হচ্ছে কি জানো, আমার চারপাশে 1 কোটি গোলাপ ফুটেছে। তুমি সেই গোলাপের স্পর্শ নিতে চাও না? আলতো স্পর্শে ওই গোলাপকে রাঙিয়ে দিতে চাও না? কিন্তু ভয় হয়। কিসের ভয়? মন বাড়িয়ে যাকে ছুঁয়েছি, পেয়েছি, হাত বাড়িয়ে ছুতে গেলে যদি কাটা বিঁধে। বিধবে না, বিধবে না। আরে ভাই নিলয়, আমি তোদের দুজনের মাঝখানে কাটা হয়েই থাকতে চাই। তোর হবু শ্বশুর, মানে সরি আমার স্যার অনেক চালাক, কিন্তু তিনি এই কাটাটাকে উপরে দিয়ে ফেলেছেন। কি বলছিস এসব তুই? সত্যি বলছি। তিনি চান না এই কাটাটাকে আর দেখতে, তাই তো। অসম্ভব, এটা আমি কিছুতেই হতে দেব না। হতে দিবে না মানে? তুমি কি সৌরভের ভালো চাও না? তুমি চাও না সৌরভ আমাদের কোম্পানির দায়িত্ব নিয়ে সিঙ্গাপুরে যাও? না 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 না, আমি চাই তোদের দুজনের মধ্যে কাটা হয়ে থাকতে। আরে না, সরি সরি সরি। আচ্ছা দেখি একটু গোলাপের গন্ধ পাই কিনা। ভাই